জোটের ভবিষ্যৎ কি? বারবার এই প্রশ্ন উঠছে, কারণ অধীর রঞ্জন চৌধুরীর গলায় কার্যত শোনা গেল একলা চলার বার্তা। গত ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপিকে হারিয়ে জিতেছি, আজ এই মন্তব্যই করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ফলে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি বাংলায় শেষমেশ ভেস্তেই গেল বিজেপি বিরোধী জোট? দেখুন, पिछले चुनाव में भी मैं ममता बनर्जी और बीजेपी दोनों को हरा के जीते हैं। इससे एक बार नहीं, बार बार उन दोनों को हरा के मैं जीतते आते हैं। বাংলায় কি শেষমেশ ভেস্তেই গেল বিজেপি বিরোধী জোট? জল্পনা উস্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গলাতেও কার্যত একলা চলার বার্তা। পাখির চোখ 2024-এর লোকসভা ভোট। বঙ্গে 35টি আসনে লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই মতো বুথ সম্মেলনও শুরু করে দিয়েছেন রাজ্য বিজেপির নেতারা। কিন্তু এ রাজ্যে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের কি হবে? কংগ্রেস তৃণমূল জোট কি হবে, নাকি দুদলই একলা চলার নীতিতে এগোবে? এইসব নিয়ে জল্পনার মধ্যে শুক্রবার দেগঙ্গায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূল নেত্রী। ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। এর আগে 19শে ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন, আমরা পশ্চিমবঙ্গে কংগ্রেসকে 2টো আসন দিতে চাই। পরদিনই রাহুল গান্ধীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নিয়ে কংগ্রেস হাইকমান্ডের বৈঠকে অধীর চৌধুরী বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় লড়তে চাই না। এই মুহূর্তে 7টি লোকসভায় কংগ্রেস ভালো জায়গায় আছে। মুর্শিদাবাদের 3টে, মালদার 2টো, দার্জিলিং এবং রায়গঞ্জ, এই আসনগুলোতে ভালো জায়গায় আছে দল। এবার বঙ্গে তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা কার্যত উড়িয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। अलायंस की बात होती है तो अलायंस की जो धर्म होते हैं, वो धर्म कोई पालन करे कोई ना करे, ये अपना अपना विचार के ऊपर निर्भर करते हैं। तो इसमें अभी मुझे कोई मतलब टिप्पणी करना मैं मुनासिब नहीं समझता। उसका जवाब हमारे पार्टी के आला कमान देगी। मैं पिछले बार भी दोनों को हरा के जीते हैं, उसके आगे भी जीते हैं, जरूरत पड़े बार बार करते रहेंगे। 21 সালের বিধানসভা নির্বাচনে লড়াইটা ছিল তৃণমূল বনাম বিজেপি, আর কংগ্রেস সিপিএম এর হাত ধরে জোট করে আলাদা লড়েছিল ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দেবে বলে। কেন্দ্রের কংগ্রেস একটা নীতিতে চলছে, আর এ রাজ্যে অধীর চৌধুরীর কংগ্রেস তারা মূলত বিজেপির বি টিমের ভূমিকা এতদিন ধরে পালন করে এসছে। বিজেপিকে হারাতে চায়, হারিয়ে নিজেদের শক্তি প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের কোনো আচরণ এবং কথাবার্তায় সেই তৃণমূলকে দুর্বল করার চেষ্টা যেন সামনে না আসে। অধীর চৌধুরীকে আমরা বিজেপি হারাবো, আমরা বহরমপুর সিট জিতবো, অধীর চৌধুরীও হারবে আর তোলামূলও হারবে। ইন্ডিয়া জোটের শরিক হলেও সিপিএম নেতৃত্ব আগেই ঘোষণা করেছে তৃণমূলকে বাংলার মাটিতে ছেড়ে কথা বলবে না তারা। এই আবহে এবার বঙ্গে কার্যত বিস্মাও জলে কংগ্রেস তৃণমূল জোটও। শিবাশিস মৌলিক, মুন্না অগ্রওয়াল, এবিপি আনন্দ। মৃত্যুঞ্জয়, অধীর রঞ্জন চৌধুরী তো ঠিকই বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, বিজেপিকে হারিয়ে তিনিই তো জিতেছেন। একেবারে অধীর রঞ্জন চৌধুরীর গড়, তিনিই তো একা কুম্ভ রক্ষা করে চলেছেন। কিন্তু প্রশ্নটা এখানে যে তাহলে অনেকেই বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এই ফার্স্ট লাইনটা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, সে উনি একলা চলবে না সিপিএম এর হাত ধরে চলবে? দেখুন, কংগ্রেস এখনো অবধি যদি আপনি 2011 থেকে দেখেন, একটা নির্বাচন দেখাতে পারবে না যারা নিজেরা একা চলেছে। তো পরজীবী যদি হয়, তো কংগ্রেসের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অবস্থা সেখানেই দাঁড়িয়েছে। কংগ্রেস কি বলছে না বলছে, 2021-এ 2টো সিট পেয়েছিল অধীরবাবুরা। আজকে 2021-এর মানে 19-এর পর থেকে 2021-এ আপনি নির্বাচন যদি দেখেন, এই অধীর রঞ্জন চৌধুরীর প্রদেশ কংগ্রেস সভাপতির টাইমে কি করে কংগ্রেস শূন্যতে নেমে আসছে, এই নিয়ে একটা রিসার্চ হওয়া দরকার যে কংগ্রেস কি করে শূন্যতে আসলো এই অধীর চৌধুরী সভাপতি। দেখুন, ইন্ডিয়া জোট সবাই মিলে বিজেপিকে হারাতে চায়, সেই জোটের পতাকাটা তৃণমূল কংগ্রেসের কাঁধে থাকছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারাতে পারে। আমরা শুধুমাত্র বিজেপিকে হারিয়েছি মানে কি, আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে হারিয়েছি, অমিত শাহজিকে হারিয়েছি, 2021-এ যারা ডেলি প্যাসেঞ্জারি করেছিল তাদের প্রত্যেককে হারিয়েছি। আমাদের বক্তব্য এইখানে, ইন্ডিয়া জোটে যদি আমরা 42টা আসন যদি জিততে পারি, আমরা যদি তৃণমূল কংগ্রেস 42টা আসন জিততে পারে, তাহলে তো লাভটা কার হবে? ইন্ডিয়া জোটেরই লাভ হবে। তাহলে তো ইন্ডিয়া জোট হবে না। তো ইন্ডিয়া জোটের ধর্ম নিয়ে প্রশ্ন উঠছে। ইন্ডিয়া জোটে আমরা তাহলে এই বৈঠক করার মানে কি? আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো যে তাহলে এই বৈঠকের মানে কি? বেঙ্গালুরু, পাটনা বারবার বৈঠক হচ্ছে, সেই শুধু মুম্বাই শুধুমাত্র ক্যামেরার সামনে ছবি তোলা? রবীন্দ্রনাথ বাবু, ক্যাবিনেটের সামনে ছবি তোলা নয়, ব্যাপারটা হচ্ছে জোট করলে এটা ওরা বুঝতে পেরেছেন। আপনি দেখুন
কি লাভ আছে? কংগ্রেস 2টো সিট তো পেয়েই আছে, তারা বলছে আরো 7টা জায়গায় আমরা আরো জিততে পারি, তো সেই রকম একটা জায়গায় তৃণমূল তাদেরকে দেবে না। উপরন্তু ক্ষতিটা কোথায়? তৃণমূল এবং বাম দলের ক্রেডিবিলিটিটাও চলে যাবে। বিজেপির কাছ থেকে কিছু সিট বরং কেড়ে নেবে, কেড়ে নিয়ে তৃণমূল আরো জিতবে। এছাড়া বিজেপির ক্ষতি হবে, তৃণমূলের কিছু লাভ হবে, কিন্তু বাম দল এবং কংগ্রেসের জোটে সম্পূর্ণভাবে এই জোট যদি হয় তাহলে তাদের ক্ষতি হবে। তাহলে তারা সে ক্ষতির জায়গায় যাবে কেন? আর এই যে প্রশ্নটা উঠছে, মেঘালয়ে তৃণমূল কেন গেছিল? তারা যদি এটা যদি প্রত্যেক দল তার নিজের স্বার্থ দেখবে, তারা গেছিল ভোট কাটতে গেছিল, তখন ভোট কাটার প্রশ্ন কংগ্রেস কেন জোট করেছিল? এখানে কি বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য জোট করেছিল? না, তারা নিজেদের এখানে তো আমরা তৃণমূল কংগ্রেস তো 2000 এর প্রত্যেকটা আসনে জিতেছি। তারা তো প্রত্যেকটা জায়গাতেই বলছে তাদের দুটো একটা দুর্নীতি দল কিসের জন্য প্রার্থী দিয়েছিল? ইডিওলজির জায়গা থেকে তারা সিপিএম কিসের জন্য প্রার্থী দিয়েছিল? নোটার চেয়ে কম পার্সেন্টেজ পেয়েছে ভোট, আজকে এখানেই কুণাল ঘোষ বলছেন যে এই যে 5 রাজ্যের বিধানসভা নির্বাচন হলো, সেখানে হিসেব করলে দেখা যাচ্ছে বিজেপির থেকে বিরোধী জোটের ফলাফল অনেক বেশি যদি একসঙ্গে তারা লড়তো। যেহেতু কংগ্রেস একা লড়েছে তাই সেই জায়গায় বিজেপি সুবিধে নিয়েছে। রাজস্বী, আমি আগের কয়েকটা কথা শুধু বলে দিই। 370 ধারা, ওমেন এম্পাওয়ারমেন্ট, 3 তালাক, সিএএ, আয়ুষ্মান ভারত, পিএম আবাস যোজনা, জন ঔষধি যোজনা, জল জীবন মিশন, উজ্জ্বলা, বিশ্বকর্মা, ডিজিটাল ইন্ডিয়া, এসব কথাগুলো বলতে ভুলে গেছেন যে নরেন্দ্র মোদী তার কি কি প্রমিস রেখেছেন, কি কি রাখেননি। এবার আসি মুর্শিদাবাদের কথায়। 2019 সালে কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসের মধ্যে কোনো জোট ছিল না, তারা আলাদা আলাদা রয়েছেন। এক্ষুনি যে মৃত্যুঞ্জয়দা বললেন না আপনারা জোট করেছিলেন কি বিজেপিকে সুবিধা করার জন্য, 2019 সালে সিপিএম কংগ্রেস কোনো জোট করেনি, আলাদা লড়েছিল, তাও বিজেপি 18টা সিট পেয়েছে এবং বাকিটা শূন্য হয়েছে। এবার 2021-এর নির্বাচনে গিয়ে তারা জোট করে তারা আরও শূন্য হয়েছে, খুব ভালো কথা। দুটো মাত্র সিট পেয়েছে, আমি বলে দিচ্ছি। অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর বিধানসভা থেকে, বহরমপুর লোকসভার মধ্যে যে বহরমপুর বিধানসভা, সেখানে 64% ভোট পেয়েছিলেন 2019 সালে। সেখানে দাঁড়িয়ে 2021 সালে যখন নির্বাচন হয় এবং বহরমপুর বিধানসভা তাকে 1,30,190 ভোট দিয়েছিল, সেটা 89,340 45% ভোটে বিজেপির প্রার্থী সেখানে জয়ী হয়। কারণ বুঝে গিয়েছে 2016-তে যে 44টা আসন পশ্চিমবঙ্গ কংগ্রেসকে দিয়ে বিরোধী দল দিয়ে বানিয়েছিল, সেখান থেকে তোমার সময় একটাও কথা বলিনি, ধৈর্য রাখো। বিরোধী দল বানিয়েছিল 44টা আসন নিয়ে, সেখান থেকে 26টা বিধায়ক টপকে, দেওয়াল টপকে মমতার দলে কি করে গেল, মানুষ ভূঁইয়া বিরোধী দলনেতা কি করে মমতা ব্যানার্জির দলে চলে গেল, পশ্চিমবঙ্গ দেখে নিয়েছে। তাই কংগ্রেস আলাদা লড়ুক, অমুক লড়ুক, ডালুবাবু বলে দিয়েছে 2টো আসন মমতা দিদি দিয়ে দিয়েছে, আমাদের হয়ে গেছে। ওদের তো মা ছেলের পার্টির মতন পরিবার কেন্দ্রিক পার্টি, 2টো টিকিট পেয়ে গেছে, ব্যাস হয়ে গেছে, ওদের বাকি আর কিছু নেই, মাথা ব্যথা নেই। ওই অধীরবাবু ডালুবাবু দুটোকে নিয়ে খুশি থাকবেন। তাই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যদি এতগুলো বিধায়ককে সঙ্গে নিয়ে না চলে যেতেন বিজেপিতে, তাহলে কি বিজেপির গড়টা এত শক্তিশালী হতো? জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বাবার নাম হচ্ছে মাধবরাও সিন্ধিয়া, মাধবরাও সিন্ধিয়ার মায়ের নাম হচ্ছে মহারানী বিজয়রাজে সিন্ধিয়া, মাধবরাও সিন্ধিয়া দুজনেই। মাধবরাও সিন্ধিয়া জনসংঘের টিকিটে প্রথমবার এমএলএ হয়েছিলেন, যাকে ভয় দেখিয়ে রাজীব গান্ধী নিয়ে এসেছিলেন 84 নির্বাচনে। এটা যেন কেউ ভুলে না যায়, যেখানে রাজমাতা প্রচারেও নামেননি, এবং সেই টাসল নিশ্চয়ই গোটা ভারতবর্ষের মনে আছে। জোর করে একটা মানুষকে ধরে রাখা যায়, বেশি দিন রাখা যায় না। আমি বলছি এই যে আপনি বলছেন পার্টি থেকে নিয়ে আসা হিমন্ত বিশ্ব শর্মা থেকে একনাথ শিন্ডে, এরকম উদাহরণ সারা ভারতবর্ষে ইডি সিবিআই এজেন্সিকে বা টাকা দিয়ে বিজেপি যে নিজের দলে নিয়ে এসছে, এর উদাহরণ অনেক আছে। এবার আমি মানে একটা কথা মনে করিয়ে দিই, ও বহরমপুরের বিধানসভা নির্বাচন লোকসভার সাথে কম্পেয়ার করলো, তাহলে আমাকে মনে করিয়ে দিতে হবে রাজস্বীকে, যদি এই নির্বাচনেরই যদি বিধানসভার সাথে তুমি কম্পেয়ার করো, আজকে আমরা আসানসোলের লোকসভা নির্বাচন, উপনির্বাচন হয়েছে 1.5 লাখের আসন জেতা সিট, বিজেপিকে আমরা 3 লাখের উপরে হারিয়েছি। জলপাইগুড়ি বিধানসভা কিভাবে হারিয়েছি মানে কেন্দ্রীয়
আরে উপনির্বাচনে এত তোমাদের রানীগঞ্জ একদিকে ইন্ডিয়া জোটের মধ্যে যখন টানাপোড়েন বঙ্গে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত যে ইঙ্গিত দিলেন, আজকে অধীর রঞ্জন চৌধুরী একই ইঙ্গিত দিলেন, একলা চলো। আর এই জোট জল্পনার মাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তৃণমূল যদি কোনোদিন সিপিএম এর সঙ্গে জোট করে আমি রাজনীতি থেকে অবসর নেব। গুরুত্ব দিতে নারাজ সিপিএম। কংগ্রেস কিভাবে সিপিএম এর সঙ্গে হাঁটছে সেই প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা। দেখুন, আমি ব্যক্তিগতভাবে দেখুন, তৃণমূল যদি সিপিএম এর সঙ্গে যায় আমি পলিটিক্স থেকে অবসর নেবো, তাও ভালো, কিন্তু আমি সিপিএম এর সঙ্গে যাবো না, একদম ব্যক্তিগতভাবে। জাতীয় রাজনীতিতে মোদী সরকারের বিরুদ্ধে তাঁরা একজোট। বিজেপি বিরোধী জোট ইন্ডিয়াতে এক মঞ্চে এসেছেন সীতারাম ইয়েচুরি ও মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ২৪-এর লোকসভা নির্বাচনে বাংলায় কি হবে? সিপিএম নেতৃত্ব ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন এ রাজ্যে তৃণমূল বিরোধিতার অবস্থানে তাঁরা অনড়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন সভা থেকে সিপিএমকে নিশানা করেছেন। এই প্রেক্ষাপটে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সিপিএম প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে সিপিএম এর জোট হওয়া আমি যতদূর মমতাদিকে জানি সম্ভব না। আর যদি তৃণমূল কোনোদিন সিপিএম এর সঙ্গে জোট করে আমি রাজনীতি থেকে অবসর নেব। দিল্লির পারসেপশন আলাদা, বেঙ্গলে সম্ভব না। সম্প্রতি কার্যত একই সুর শোনা গেছে কুণাল ঘোষ থেকে সাবিনা ইয়াসমিনের মুখেও। যদি জোট দরকার হয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কংগ্রেসের বিষয়ে কথা বলছেন। সিপিএম এর সঙ্গে জোট নিয়ে বাংলায় কথা বলার কোনো প্রশ্ন আছে বলে আমাদের জানা নেই। আমি কোনো সময় সিপিএম কে বিশ্বাস করি না যে জোট হলো সিপিএম এর ভোট জোটে আসবে না, তারা ওই ভোটটাকে বিজেপিতে দিবে, ফলে ওই সিপিএম কে নিয়ে আমি চিন্তাই করি না। তৃণমূলের নেতা থেকে বিজেপির নেতা, বিজেপির নেতা থেকে আবার তৃণমূলের নেতা, তাদের কাছে দল জোট রাজনীতি এসব কথা শোনার কোনো আগ্রহ আমাদের নেই। সিপিএম প্রসঙ্গে বলতে গিয়ে কংগ্রেসকেও খোঁচা দিয়েছেন সব্যসাচী দত্ত। কংগ্রেসকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছা কি করে সিপিএম এর সঙ্গে হাত মেলালে? ভাই, এইভাবে আমাদের খুন করেছে, এইভাবে বাড়িছাড়া করেছে, এইভাবে অত্যাচার করেছে, এইভাবে মেরেছে, সিপিএম এর সঙ্গে কংগ্রেস কি করে এক জায়গায় এলো? মানে এটা এর চেয়ে তো বিষ খেয়ে মরে যাওয়া ভালো ছিল। বাংলায় একটা কথা আছে, গায়ে মারে না আপনি মরুন। ওনার নেতৃত্ব বুঝাননি উনি সিপিএম সম্বন্ধে বলেছেন, হ্যাঁ এটা ঠিক যে দীর্ঘদিন অত্যাচারের শিকার হয়েছে, তাই বাংলায় পরিবর্তন এসছে, কিন্তু পরিবর্তনের পরে আপনার সরকার পশ্চিমবাংলায় কতজনকে খুন করেছে সেই হিসাব থাকলে দেখবেন। রেজ্জাক মোল্লা কোন দলের নেতা ছিলেন? আবু ওয়াইস মন্ডল কোন দলের নেতা? আপনার মনে পড়ে যে মনীশ গুপ্ত কে? বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি আটকাতে দেশ জুড়ে জোট বাঁধছে বিরোধীরা, কিন্তু এ রাজ্যে বিজেপি বিরোধী ভোট কি সেই ৩ দলে ভাগই হবে সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। পার্থদা, একের পর এক তৃণমূল কড়া ভাষায় আপনাদেরকে আক্রমণ করছেন, কথায় কথায় কান মুলে দিচ্ছেন কথার মধ্যে দিয়ে, কিন্তু আমি বলছি যখন পাটনায়, বেঙ্গালুরুতে, মুম্বাইয়ে বৈঠকে সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি থাকেন, এক সারিতে থাকেন, তখন বাংলার মানুষের কাছে কি সত্যি সঠিক বার্তা গিয়ে পৌঁছয় যে আসলে কি হচ্ছে, তৃণমূলের সঙ্গে সিপিএম এর জোটটা হচ্ছে কি হচ্ছে না? কুণাল ঘোষ এক কথা বলছেন, সব্যসাচী দত্ত আজকে বিস্ফোরক মন্তব্য করলেন, গতকাল সাবিনা ইয়াসমিন বলেছেন। হ্যাঁ পাপিয়া, সব্যসাচী দত্ত যে মন্তব্য করেছেন তার থেকে তৃণমূলের অবস্থান খুব পরিষ্কার। অর্থাৎ সব্যসাচীবাবু যেরকম বিজেপিতে চলে গেছিলেন, আবার বিজেপির থেকে তৃণমূলে ফিরে আসতে পারেন, ফলে এই মডেলটা হচ্ছে তৃণমূলে খুব অ্যাকসেপ্টেবল একটা জোট। ফলে সেই হিসেবে উনি একদম পরিষ্কার তার দলের কথাটা বলে দিয়েছেন। ফলে এখানে সিপিএমের সাথে যে একেবারে 180 ডিগ্রি দুটো মানে বিপরীতমুখী দুটি দল এবং দুটি আদর্শ, সেটা হচ্ছে খুব পরিষ্কার। আমি একটু আগেও বলেছিলাম পাপিয়া যে লোকসভা ভোটে মূলত লড়াইটা হবে বিজেপির সাথে, কারণ তারা 10 বছর ক্ষমতা চালাচ্ছে। এই রাজ্যে 10 বছর ক্ষমতা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে আমি বলছি রুটি রুজির কথা তো বলছিলাম, আপনি যদি দেখেন এখানে অন্ন বস্ত্র বাসস্থানের কথা আসে না, তাহলে অন্ন মানে ভাত, তো ফলে আমরা জ্যোতি আলু শুনেছিলাম, এখন জ্যোতিপ্রিয় মল্লিক এবং ভাত অন্ন যেভাবে জুড়ে গেছে দুর্নীতিতে, আমি বললাম তুলনাহীন। আপনি আবাস যোজনায় বাসস্থান, আমি বলছি শিক্ষা শুনলেই হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, আপনি কাজ শুনলে নিয়োগ দুর্নীতি। এবার শুনে নিন, আমি আপনার সঙ্গে বলি, এইবার আমি বললাম যে তৃণমূলের ঘোষিত অবস্থান, তারা বিজেপির মধ্যেও ভালো বিজেপি খারাপ বিজেপি দেখতে পারেন। ফলে আমরা চাই যে কট্টর বিজেপি বিরোধী অবস্থান যারা নেবেন তারা তৃণমূলের মতো আবভাব করবেন না।
আর তৃণমূলের প্রতি যদি দুর্বলতা কোনো থেকে থাকে যেমন বিজেপির আছে, ফলে তাদের সাথে কোনো রকম অ্যালায়েন্স, কোনো জোট, কোনো সমঝোতা কোনোভাবে সম্ভব না। এরা দুজনেই মানুষের দাবিকে উপেক্ষা করছেন, এরা দুজনেই একটা পোলারাইজেশনের পরিবেশ চলছে। আমি বলবো এটাই এই রাজ্যবাসী বিপদ রাজ্যবাসী এবার রিঅ্যাক্ট করবে। ঠিক আছে, পার্থবাবুরা গাল ভরা কথা বলবে, অনেক কিছু বলবে, কিন্তু নির্বাচনে লড়াইতে গেলে নির্বাচনে লড়বেন এবং শূন্য পাবেন। আরে বাবা, আপনি বিজেপি বিরোধী হচ্ছেন। এটা ইন্ডিয়া জোটের সঙ্গীকে বলছো, বাংলা সিপিএম কে বলছো? বাংলা সিপিএম, ইন্ডিয়া জোটের সঙ্গী সিপিএম, মানে আমরা সিপিএম কে নিয়েই বলছি, জোট যাত্রা শেষ করবেন না, নিয়েই বলছি। আমি গ্যারান্টি দিয়ে বলছি মাঝপথে ট্রেন ছেড়ে চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে, সেটা কি করবে না করবে আমাদের মাঝপথে ট্রেন ছেড়ে লড়ছেন। আপনার প্রধান প্রতিপক্ষ বিজেপি, আপনি বিজেপিকে হারাতে পারছেন না, আপনি জামানত বাজার বিজেপিকে জেতানোর জন্য এরা ভোটে লড়ে 5 নম্বর পজিশনে থাকে। এরা একটা জায়গায় যদি একটা পঞ্চায়েতে জেতে এরা বিজয় মিছিল বার করে। এটা জোট ধর্ম না, এরা জোটের মধ্যে। আরে আপনারা বালিগঞ্জে দ্বিতীয় হয়ে বিজয় মিছিল বার করেন, আমি আপনাকে আপনারা বিজেপির সাথে লড়বেন কি? আগে পঞ্চম থেকে চতুর্থ হওয়ার লড়াই বললাম, হাওয়া দিচ্ছেন, জল হাওয়া দিচ্ছেন। আপনাদের পার্সেন্টেজ ন্যাশনাল লেভেলে 5 থেকে 6 করুন, 6 থেকে 7 শূন্য, আপনারা 1% বাইরে আপনারা 40 বছর ক্ষমতায় থাকার পরে কোন লজ্জায় বামফ্রন্টের লোকেরা রুজি রোজগার ভাতের কথা বলে আমার জানা নেই। এখন অবধি পার্থবাবুরা বলবেন কিনা যে শেফিল্ড অফ বেঙ্গল বলা হাওড়াকে শ্মশান অফ বেঙ্গলে পরিণত করা, বাংলার যেসবকে বন্ধ করা, বড় বড় কথা বলা, কিছু বিক্রি হয়নি। বিক্রি আপনারা করতে চেয়েছেন, রবীন্দ্র সরোবর থেকে আরম্ভ করে সব বিক্রি করতে চেয়েছেন। আর মহেশ্বরী কাদের দলের নেত্রী ছিল, শিক্ষা নেই, সিপিএম গাছ নেই, কৃষকের পাশে ভাত কাদের নেত্রী ছিল, 10 বছর ধরে সরকার চালাচ্ছে। রাজস্বী, তৃণমূলের তো বক্তব্য হচ্ছে সিপিএম এর কমরেডরা তোমাদের কর্মসূচিতে ভিড় করে এবং সিপিএম এর ভোটে তোমরা যেত। সরকার চালিয়ে ভোট চাইতে পারবেন না আপনারা, ওরা যেমন 10 বছর চালিয়ে দেশের মানুষের কাছে ভোট চাইতে পারবেন না, আপনারা 34 বছর পশ্চিমবঙ্গে সরকার চালিয়ে আপনাদের ভোট চালার অধিকার নেই। আরে আমি যে ওয়ার্ডে থাকি, লিলি বিস্কুট বলে একটা কারখানা ছিল, কবে থেকে জন্মের পর থেকে দেখেছিলাম যে কত বিস্কুট, এখন তো কারখানা বন্ধ, একের পর এক কারখানা বন্ধ করে দিয়েছে। তাহলে যেভাবে এখনো পর্যন্ত অঙ্ক বলুন, সমীকরণ বলুন, বাকযুদ্ধ বলুন এগোচ্ছে, তাহলে বাংলায় একের বিরুদ্ধে এক লড়াই হচ্ছে না, ভোট কাটাকাটি হচ্ছে। দেখো, ন্যাশনাল পলিটিক্সের জায়গা থেকে যদি দেখো, তাহলে এই স্টুডিও থেকে তুমি বুঝতে পারবে যে সবচেয়ে বেশি স্বস্তির জায়গা যে দলের আছে সেটা হলো বিজেপি দলের। তার কারণ হলো যে রাজ্যে রাজ্যে যে ছবিটা আসছে, সেই ছবিটা কিন্তু এখনো কিন্তু দানা পাচ্ছে না। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে 1:1 লড়াইয়ের কোনো সম্ভাবনা প্রায় অধিকাংশ রাজ্যগুলোতেই কোনো চেহারা নিচ্ছে না। আর পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি তুমি বলো, কার্যত ইন্ডিয়া জোট কিন্তু ঘেটে ঘ হয়ে গেছে। এর কারণটা খুব পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস তাদের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বৃদ্ধি হলে কংগ্রেসের ক্ষয় হবে, কংগ্রেসের বৃদ্ধি হলে তৃণমূলের বলা যায় যে বৃদ্ধি ঘটবে। ফলে তৃণমূল এবং কংগ্রেসের এই বাস্তানুপাতিক সম্পর্কের ফলে তৃণমূলের নেত্রীও কংগ্রেসের বৃদ্ধিটাকে সন্দেহের চোখে দেখে, ভয়ের চোখে দেখে। আবার কংগ্রেস দল তৃণমূলের যে বৃদ্ধি যেভাবে ঘটে গেছে সেটা মনে করে যে তাদের ক্ষয়ের জন্যই ঘটেছে এবং তারা আতঙ্কিত, ভীত যে তৃণমূলের সাথে অ্যালায়েন্সে গেলে যতটুকু আছে সেটাও নষ্ট হয়ে যাবে, অর্থাৎ রাজ্যের কোনো কর্মী সমর্থকই আর থাকবে না অবশিষ্ট। ফলে দুটো দলকে সন্দেহ চোখে দেখে। আর এবার যদি তুমি বামের দিকে তাকাও, প্লিজ থামাও তুমি। হ্যাঁ বিশ্বনাথ বলুন। আর একই সাথে আমি তোমাকে বলতে চাই, পশ্চিমবাংলাতে পশ্চিমবাংলায় যে বাম লেগেসি আছে, সেই বাম লেগেসিতে তৃণমূলের পক্ষে, তৃণমূল কংগ্রেসের জন্মই হয়েছে বামেদের বিরুদ্ধে লড়াই করে। পশ্চিমবাংলায় আসন সমঝোতার কোন সম্ভাবনা নেই। ফলে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বামেদের ভোট বিভাজন হবে, সেই বিভাজনের সুবিধাটাকে তৃণমূল পাবে না বিজেপি পাবে সেটাই দেখা। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে সবচেয়ে উল্লসিত হবে বিজেপি, যারা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চাইবে। এবং একই সাথে তোমায় বলতে চাই, দুটো ইম্পর্টেন্ট ভেরিয়েবলের মধ্যে আছে। রাহুল গান্ধী একটা আবার মানে ভারত জোড়ো যাত্রা শুরু করছেন। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার
যে প্রভাব কি ধরনের পড়ে জাতীয় রাজনীতিতে সেটা কি ধরনের প্রভাব পড়ে, সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সাথে এটা একটা দিক। আরেকটা দিক আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত ন্যাশনাল পলিটিক্সে তৃণমূল কংগ্রেস যদি স্টেক হোল্ডার না হয়, অর্থাৎ দল তৃণমূল কংগ্রেস যদি ভোটারদের কাছে এই প্রচারটা না আনতে পারে যে মানে তাদেরকে ভোট দিলে তারা ন্যাশনাল পলিটিক্সে সরকার তৈরি করবে বা সরকারের অংশীদারিত্ব হবে, তাহলে ভোটারদের একটা অংশ কিন্তু বিজেপি রাম মন্দির বনাম রাহুলের ন্যায় যাত্রা, তৃণমূলের দীঘায় মন্দির, জগন্নাথ মন্দির, দুর্নীতি ইস্যু বনাম বঞ্চনা, একের পর এক রাজনৈতিক ইস্যু যেমন আসছে তেমন প্রচুর অঙ্ক সমীকরণ এখনো অনেক বাকি, ভোটের দিনক্ষণ ঘোষণা বাকি, সুতরাং সময় বলবে। কিন্তু নবীন প্রবীণ বিতর্ক তৃণমূলে, সেই বিতর্ক কিন্তু একেবারেই কমছে না। কারণ আজকে সব্যসাচী দত্ত যে কথা বললেন যে মানুষ ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে, কে ব্রিগেডিয়ার কে কমান্ডার এগুলো বিষয়ই নয়। নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে এবার এই মন্তব্য করলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। নবীন প্রবীণ সবাইকে নিয়েই চলতে হবে, দলনেত্রী স্পষ্ট করে দিয়েছেন, বললেন কুণাল ঘোষ। সরগরম শেষ করব এই প্রতিবেদন দেখতে দেখতে। মানুষ ভোট দেবে মমতা ব্যানার্জির চেহারা দেখে, মুখ দেখে। আমরা হচ্ছি সৈন্যদল, কে ব্রিগেডিয়ার কে কমান্ডার কে কর্নেল কে আর্টিলারি এগুলোই মেটেরিয়াল। মানুষ ভোট দেবে মমতা ব্যানার্জির চেহারা মুখ দেখে। নবীন প্রবীণ দ্বন্দ্ব থেকে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মঞ্চে ছবি বিতর্ক। এসব ইস্যুতে তৃণমূলের অন্দরে নানা নেতার গলায় নানা সুর শোনা গেছে, যার জেরে ঘাসফুল শিবিরের শীর্ষস্তরে ফাটলের জল্পনা অবধি মাথাচাড়া দিয়েছে। এই প্রেক্ষাপটে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা এবং বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। সম্প্রতি এই ইস্যুতে মুখ খুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন তিনি বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার অবস্থানে অনড়। রাজনীতি হোক বা যে কোনো ফিল্ডে হোক, আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। যদি কেউ ভাবে যে দীর্ঘদিন আমি ক্ষমতা কক্ষিগত করে রাখবো, তাহলে তার পতন অবশ্যম্ভব। এরপর বৃহস্পতিবারই এই নিয়ে ফের বার্তা দেন তৃণমূল নেত্রী। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে, দুটো চালকেই আমার দরকার, পুরনোকেও দরকার নতুনকেও দরকার। শুক্রবার সব্যসাচী দত্ত কার্যত প্রবীণদের পাশে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। আমার মনে হয় আমাদের দলে, এটা আমার ব্যক্তিগত মত, পশ্চিমবঙ্গবাসী 10.5 কোটি মানুষ মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেয়। আমাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, কোনো কিচ্ছু নেই। মমতাদি তৃণমূল পার্টি করেছিল, মানুষ পশ্চিমবঙ্গবাসী তৃণমূলকে অ্যাকসেপ্ট করেছে। মমতাদি কালকে যদি বলে আমি তৃণমূল পার্টি তুলে দিয়ে ছিন্নমূল পার্টি করলাম, লোকে ছিন্নমূল পার্টি করবে। মমতা ব্যানার্জি ইজ পার্সন কোর্ট একদম, যাকে পশ্চিমবঙ্গবাসী ভরসা করে, নির্ভর করে, বিশ্বাস করে, আস্থা রাখে। ওরা মমতা ব্যানার্জির ছবির নিচে আগে লেখা দেখেছিল সততার প্রতীক মমতা, ওইটা থেকে ভোট দিচ্ছিল, ভেবেছিল সততার প্রতীক বুঝি। কিন্তু এখন বুঝে গেছে অসততার প্রতীক, আর বুঝে গেছে সততার প্রতীক মমতা লেখার হিম্মতটা নেই, ফলে ভোট দেওয়ার প্রশ্ন নেই। 23শে নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা নিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অভিষেকের বোধহয় মঞ্চে দৃশ্যত শারীরিকভাবে না আসতে পারলেও অভিষেকের একটা ছবি থাকা উচিত ছিল। সেই প্রসঙ্গে এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সব্যসাচী দত্ত। মমতা ব্যানার্জির ছবিটা পেছন থেকে সরে গেলে ও হ্যাঙ্গারে জামা। আর একটা প্যারালালি বিষয় উঠে আসছে যে সেদিন নেতাজি ইন্ডোরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা উচিত ছিল। আপনি এটা মনে করেন? এগুলো খুব মানে বাচ্চাপনা। এই আমার ইয়ে নিয়ে নিয়েছে, ক্যাডবেরি নিয়ে নিয়েছে, আমার ক্যাডবেরি পাচ্ছি না, এটা ভাই বোনের লড়াইয়ের মধ্যে। মমতা দিয়ে আজকে যে স্ট্যাচারে চলে গেছে, মমতা ব্যানার্জির ছবি রইল, হ্যাঁ সেখানে মমতা ব্যানার্জির সঙ্গে আপনি নরেন্দ্র মোদীর তুলনা করুন। মমতা ব্যানার্জির ছবি রইল কি রইল না, মমতা দি বয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেটাই প্রথম এবং শেষ কথা। তিনি গতকালও বলেছেন সিনিয়র জুনিয়র সকলকে নিয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে। এই সব কিছুর মিলিয়ে মিশিয়েই যে তৃণমূল, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলে দিয়েছেন। এরপর আর কার কি বলার থাকতে পারে? ও ভয় পেয়েছে। কালকের কোর কমিটি থেকে
ভাইপো ঘনিষ্ঠ পার্থ ভৌমিককে বাদ দিয়েছে মমতা ব্যানার্জি, কালকের মিটিংয়ে বাদ দিয়েছে দেগঙ্গায়। তাই সেই কারণে ও ভয় পাচ্ছে যে কম্পিটিশানে না হলে টিকে থাকা যাবে না, কারণ প্রাচীরের এদিক ওদিক অনেকবার করা পার্টি তো, অত সমস্যা আছে ওর, এইটার জন্য বলেছে। এইসব কথা আপনার অনেক নেতা আমার সম্পর্কেও বলতো, আমি প্রমাণ করে দিয়েছি যে মমতা ব্যানার্জি কেউ নয়। সব মিলিয়ে চাপানুতর চলছে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।